শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে লাইফ এট 9 PM এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আছেন আশরাফুজ্জামান পিনু। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার ঢাকায় বর্তমানে লিস্টেড কণ্ঠশিল্পী হিসেবে আহ, নিয়োজিত আছেন। তো উনি সঙ্গীতের সাথে ওনার সাধনা বহুদিনের পথ চলা। তো আজকে আমরা ওনার এই সঙ্গীতের সাথে যে জীবনযাপন এবং নেশা থেকে কিভাবে সঙ্গীতটা পেশায় পরিণত হলো সেই বিষয়েই জানবার চেষ্টা করব। ইনু ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ইনু ভাই কেমন আছেন? ভালো আছি। তুমি ভালো আছো অফি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো পিনু ভাই সম্পর্কে যদি একটু বলি যে আমরা আসলে একই সংগঠনে চর্চা করি, সেই সূত্রেই ভাইয়ের সাথে পরিচয়। এবং সেখান থেকেই তার পরবর্তীতে ভাইয়ের গান শোনার সামনাসামনি অনেকবার শোনার সুযোগ হয়েছে। তো ওনার সেই গানের যে জার্নিটা জানতে পেরে আমার কাছে মনে হলো যে এই জার্নিটা আসলে অনেকটা অনুপ্রেরণাদায়ক। এবং যারা আসলে আমরা গান শিখতে চাই বা গানের সম্পর্কে একটু আগ্রহ আছে, তাদের জন্য এটা আসলে উপকৃত হতে পারে তারা এই গল্পটা থেকে। তো বিনু ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে গানের যে এই শুরুটা কখন হলো এবং ঠিক কখন কোন বয়সে আপনার সেই গানের প্রতি আগ্রহটা জন্মালো এবং আহ, ঠিক করলেন যে না, গানটা আমি শিখবো বা গানের শেখা শুরু হলো? আচ্ছা, ধন্যবাদ অফি। আহ, গানের শুরুটা আসলে স্কুল জীবন থেকেই। আহ, বিভিন্ন আহ, মানে আমার বড় ভাইয়েরা ইউনিভার্সিটিতে যখন পড়তেন, ওনারা ছুটিতে বাড়ি এলেই আহ, ওই সময়ে আমি ছোটবেলায় শুনেছি ওনারা তখন তো ক্যাসেট বাজিয়ে গান শুনতো। তো হেমন্ত, সতীনাথ, মান্না দে, আর বড় বড় ভূপেন হাজারিকা, এইসব বড় বড় শিল্পীদের গান, সাগর সেন, এসব গান তখন ওনারা শুনতেন। তো আমি তো তখন খুবই ছোট। তো এই গানগুলো শুনেই আমার মুখস্থ হয়ে যেত। আমি গুনগুন করে গাইতাম। এরপরে যখন স্কুলে একটু বড় হলাম, স্কুলে আহ, যাওয়া শুরু করলাম, তখন উম, আমাদের আহ, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় 1 সপ্তাহ ধরে, ছাত্র সপ্তাহ। ওই সময়ে আহ, আমাদের এক স্যার ছিলেন। আমি তো বিভিন্ন গানে কম্পিটিশন করেছি। তো আমাদের স্যার, ওনার নাম শ্রদ্ধেয় স্বপন চক্রবর্তী, উনি আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি তো ভালোই গাও, তো তুমি একটু হারমোনিয়াম বাজিয়ে হারমোনিয়াম শিখতে পারো না, বা কোনো গুরুর কাছে যেতে পারো না? এরপরে আসলে আমাদের এলাকায় তো এরকম গান শেখানোর মতো সেরকম শিক্ষক ওরকম নেই। তো আমি, সুযোগ হয়নি। একটু বড় হয়ে যখন আমি 7-8 পড়ি, 9 পড়ি, তখন হচ্ছে আমাদের এখানে একটা সংগঠন হলো অন্তরা সাংস্কৃতিক গোষ্ঠী। তো ওইখানেই আমার শুরু, গানের শুরুটা। এবং যখন গান, আমি একাডেমিতে যেতাম গান শিখতে, তো একটু গ্রামের বাড়ি তো, আর গ্রামের মানুষ এগুলো তো কেমন যেন অন্য চোখে তাকায়। তো আমার একটু লজ্জা লাগতো। আমার যে গানের ডায়েরিটা, ওটা আমি কাপড়ের নিচে সেরে নিয়ে, মানে লুকিয়ে নিয়ে যেতাম একাডেমিতে। এবং আমাদের ফ্যামিলি তো একদম একটু মুসলিম, খুব মানে রক্ষণশীল ধরনের, মানে আশেপাশের মানুষ এবং ফ্যামিলিও এরকম। তো আমার বাড়িতে তো হারমোনিয়াম নেই। তখন আমি দেখা গেল যে এ পাড়ায় ও পাড়ায়, মানে দূরে দূরে পাশের গ্রামে যে, বা একাডেমিতে যে, হারমোনিয়াম নিয়ে আমি দেখা গেল যে এক বড় ভাই প্র্যাকটিস করতেছে করতেছে, তো করতেইছে। আমি বসে আছি, 2-3 ঘন্টা হয়ে যায়, ছাড়ে না। এরপর একটু যখন ছাড়ে, তারপরে হয়তো আমার ইয়েগুলো প্র্যাকটিস করতাম। এইভাবে আর কি গানের শুরুটা হলো। আচ্ছা, তো আমরা জানলাম পিনু ভাইয়ের কাছ থেকে। তো এখন বর্তমানে আপনি আমি যতটুকু শুনেছি যে আপনি ইংরেজি মিডিয়াম স্কুলে আছেন এবং সেখানে আপনি আহ, মূলত গান শেখাচ্ছেন। তো এই যে গানটাকে আপনি আহ, কি বলবো, যে নেশা থেকে যে পেশা হওয়ার যে জার্নিটা এবং এই শিক্ষকতার মাধ্যম হিসেবে আপনি গানকে বেছে নিয়েছেন। তো এই জার্নিটা যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন, কারণ আমরা অনেকেই আছেন যারা হচ্ছে নতুন নতুন গান শিখছেন বা গানের প্রতি আগ্রহী আছেন। আমাদের অনেক জুনিয়র আছেন যারা গানের প্রতি আগ্রহী।
তো তারা আসলে এটাকে কিভাবে আপনি ক্যারিয়ারে নিয়ে আসলেন, এই জার্নিটা একটু জানতে পারলে আমার মনে হয় তাদের জন্য অনেক উপকার হবে। আসলে ক্যারিয়ার বলতে কি, এখনকার ছেলে মেয়েরা যেরকম ক্যারিয়ার সচেতন, আমাদের সময়টা তো ওরকম ছিল না। আমরা দেখা গেল যে কোনো কিছু করতাম ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। হুম? বা যেটা ভালো লাগতো সেটাই করার চেষ্টা করতাম। কিন্তু ক্যারিয়ার যে একটা জিনিস এখন বুঝি, উম, এই চিন্তাটা কখনো ছিল না। হ্যাঁ, তো আমি আমার লেখাপড়া শেষ করেছি আমি অন্য একটা সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স। তো আমি গানটাকে এতটাই ভালোবেসেছি যে গানটা যাতে করা যায়, গানটা যাতে শেখা যায়, এটা তো মূলত গুরুমুখী বিদ্যা। গ্রামে থাকলে তো আমি ওইরকম গুরু পাবো না। হ্যাঁ, বা একজন গান শিখতে গেলে তবলার সঙ্গতে থাকতে হয় রেগুলার। আহ, তো দেখা গেল যে আমার পুরো উপজেলার ভিতরে একজন তবলা বাদক ওরকম নেই। হ্যাঁ, যে ছিলেন প্রবীণ দিলীপ বিশ্বাস আমাদের এখানে, উনি এখন আর বাজায় না। তো আমি কোনোদিনও আমার গানগুলো তবলার সাথে নিয়ে বসতে পারতাম না বা ভালো একজন গুরু পেতাম না। এজন্য আমি কি করলাম, ইন্টারমিডিয়েট যখন এর মাঝে অনেক গল্প আছে আসলে, বলতে গেলে আজকে ২-৩ ঘন্টা লাগবে। হ্যাঁ, তো আমি একটু সংক্ষেপে বলছি। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি, তখন আমি চিন্তা করলাম যে গ্রামে থাকলে আমি এগুলো শিখতে পারবো না। তো আমি কি করব, আমার ঢাকায় যেতে হবে, ঢাকায় পড়তে হবে। তো আমি চলে গেলাম ঢাকায়। বাবা তো যেতে দেবে না, বাবা বললেন যে এখানেই থাকো গ্রামে। তো আমি একরকম পালিয়ে যাওয়ার মতো যে আমি অনার্সে ভর্তি হলাম ঢাকা কলেজে, পলিটিক্যাল সায়েন্সে। এমন একটা সাবজেক্ট বেছে নিলাম যাতে আমি গান টান করতে পারি, সময় পাই। মনে করো যে আমি যদি ইংলিশ, অ্যাকাউন্টিং বা ফিজিক্স বা বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো অনেক পড়া লাগে, আমি কি করলাম, পলিটিক্যাল সায়েন্স নিলাম। আমি পেয়েছিলাম সব। পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি চিন্তা করলাম যে গানটাকে অনেক সময় দেবো। তো আমি ছায়ানটে যে পরীক্ষা দিলাম, ভর্তি পরীক্ষা। তো আমার ওইখানে পরীক্ষা দিলাম, কিন্তু আহ, আমি একটু অনেক ভালো পরীক্ষা দিয়েও দেখি যে আমার চান্স হয়নি। কিন্তু হলো কি, আহ, আসলে চান্স হয়েছে হলো, এটা হচ্ছে সরাসরি সেকেন্ড ইয়ার আমাকে দিয়েছে। আমি মনে করছি আমাকে ফার্স্ট ইয়ারে আমার চান্স হয় নাই। পরে আমি মন খারাপ করে চলে এসেছি। পরে আমার এক বন্ধু যেয়ে দেখে যে না, আমার নাম সেকেন্ড ইয়ারে প্রথমেই। তো ডবল প্রমোশন পেয়ে আমি ভর্তি হলাম। এরপর রবীন্দ্রসঙ্গীত আমি শেষ করলাম, এর সাথে আমার পড়ালেখাও চললো। তো এই যে ছাত্র জীবন, এই সময় থেকে আমি একটু আসলে শিক্ষকতা কিরকম, আমি একটা সংগঠনে কাজ করতাম, এটার নাম হচ্ছে সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রম। আহ, এটাকে এটার মূল যে স্কুলটা আছে চট্টগ্রামে শিলা মোমেন স্কুল, ফুলকি। তো ওদের কিছু সিলেবাস আছে, ওদের গান আছে, ওই গানগুলো আমি একটু রপ্ত করলাম। পুরো আমি ঢাকা শহরের বিভিন্ন স্কুলে আমি আহ, গান শেখাতে যেতাম। ওদের ক্লাস শেষ হলে আমার গানের ক্লাস বা গল্প বা আবৃত্তি এগুলোর ক্লাস। তো আমি গানের ক্লাস নিতাম। এবং পাশাপাশি একটা এনজিওতে আমি ঢুকে গেলাম, সেটা হলো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে নেদারল্যান্ডসের। তো ২টা প্রজেক্টে আমি প্রথমে পার্ট টাইম, পরে ফুল টাইম। আমি এখানেও আমি মিউজিক, তো মিউজিকের পাশাপাশি আসলে আমি যাই যেখানেই, আহ, আমি আসলে মিউজিকটাকে টার্গেট করে যাই না, আমি চাই অন্য কিছু করতে। কিন্তু কিভাবে কিভাবে যেন আমাকে শেষে মিউজিক রিলেটেড কিছু করতে হয়। তো এখানে আমি কালচারাল অর্গানাইজার হিসেবে কাজ করলাম ৩ বছর। তো এর মাঝে আমার ছায়ানট কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি লেখাপড়াও শেষ হয়ে গেল। এখন কি করব? তো একটা স্কুলে আমি, ঢাকা শহরে ভালো একটা স্কুল, ওখানে আমি আহ, সামাজিক বিজ্ঞানের যেটা আছে গ্লোবাল স্টাডিজ, এটার শিক্ষক হিসেবে আমি জয়েন করলাম। কিন্তু কি হতো ওইখানে আমাকে সপ্তাহে আমাকে ২৫টা ৩০টা ক্লাস নিতে হতো, সমাজবিজ্ঞান এবং অন্যান্য। আবার দেখা গেল যে প্রিন্সিপাল স্যার হঠাৎ আজকে স্কুল ছুটি হয়ে গেছে, আমাকে ফোন করে বলতেছে যে পরশুদিন একটা অনুষ্ঠান নামাতে হবে, তুমি বাচ্চা কাচ্চা রেডি করো, স্টুডেন্টদের ট্রেন করো। তো এত অল্প সময়ের ভিতরে কিভাবে সম্ভব, আমি একা মানুষ। তো দেখা গেল যে সব টিচাররা ছুটি হয়ে গেছে, ওরা বাড়িতে চলে গেছে। আর আমি কি করছি, দেখা গেল যে কলেজ বিল্ডিং এ যেয়ে আমি
আহ, 5টা পর্যন্ত 6টা পর্যন্ত ওদেরকে রিহার্সেল করিয়ে গান কমপ্লিট করাচ্ছি নতুন নতুন। মানে ওরা তো আর মিউজিকের স্টুডেন্ট না, বাট ওদেরকে ওদের থেকে আমার পারফরমেন্সটা বের করতে হবে। তো দেখলাম যে এত এই যে সিটি সিডাব্লিউ এসডাব্লিউ এত কপি টপি চেক করা, এত ক্লাস নেওয়া, গলার তো অবস্থা খারাপ হয়ে যায়। আমি 6 মাস মতো আমি কথাই বলতে পারিনি, এরকম একটা অবস্থা। শেষে এই এই অবস্থায় চলতে চলতে তো দেখলাম যে আমার, যেহেতু আমাকে দুইটাই, মানে আমি দেখি স্বর্গে গেলেও যেরকম ধান বানে, হ্যাঁ টেকির কাজ হচ্ছে ধান বানা, আর ফুটবল হচ্ছে স্বর্গে গেলেও লাথি খায়। তো আমি যতই সামাজিক বিজ্ঞানের টিচার হই বা বাংলার টিচার হই বা অন্য সাবজেক্টের, আমাকে মিউজিকে আসতেই হবে এবং আমাকে আমার গলার, মানে গলার যা ক্ষতি হওয়ার হবেই। তো দেখলাম যে এগুলো করে সবাই যে স্যালারি পাচ্ছে, আমিও সেই স্যালারি পাচ্ছি, মাঝখানে আমার কষ্ট বেশি। তো চিন্তা করলাম যে এরপরে আমি একটা ছেড়ে দিয়ে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গেলাম। এরপরে একটা কোম্পানিতে গেলাম, কোম্পানিতে যেয়ে দেখি যে কি অবস্থা। সকাল 6:30টার সময় বেরোতে হয়, আর রাত 11টার আগে একদিন ফেরা যায় না। তো চিন্তা করলাম যে এখানে টাকা আছে, আমাকে অনেক টাকা দিচ্ছে, কিন্তু আমার যে সঙ্গীত সাধনা, আমার যে ভালো লাগা, আমার যে একটা জগৎ, এই জগতে আমি আর পা রাখতে পারছি না। তারপরে আমি 9 মাস চাকরিটা করলাম, করার পর আমি ছেড়ে দিলাম। দিয়ে আমি এখন বাংলাদেশের একটা সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের ভিতরে একটা, এরকম একটা স্কুলে আমি জয়েন করলাম এবং এখানে আমি মিউজিকের ক্লাস তো নেই, পাশাপাশি আমি বাংলা ক্লাস, কবিতা, গল্প, তারপরে বাংলার যেগুলো আর কি পড়ায়, ইংলিশ মিডিয়ামে তো এখন বাংলা আছে, ওটাও করি। এবং এখানে এসে আমি দেখা গেল যে আমি সময় পাচ্ছি, আমি গানটা নিয়ে ভাবার সময় পাচ্ছি, এটাকে আমি চর্চা করার সময় পাচ্ছি। আসলে মানব জীবন তো খুব ছোট, মানে আহ, আমরা প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান শুনি যে আদা বেচো, আহ, কিন্তু তোমার স্বপ্ন বেচো না, হ্যাঁ বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। তো আমরা আসলে এই যে বিভিন্ন চাকরি করি, কর্পোরেট চাকরি করি, এগুলো করে আমাদের স্বপ্নটাকে বিক্রি করে ফেলি। হ্যাঁ, আমাদের স্বপ্নটা থাকে না। তো দেখলাম যে আমার আমার সময় যেখানে আমি পাবো, সেখানে আমি এরকম একটা, মানে আমি আসলে সঙ্গীতটা আমার পেশার সাথে এভাবে মিশে গেছে। আচ্ছা পিনু ভাই, খুবই চমৎকার ভাবে বললেন। এই যে শেষ যে কথাটা বললেন যে প্রতুল মুখোপাধ্যায়ের যে গানটা, যে স্বপ্ন বেচো না, আদা বেচো কিন্তু স্বপ্ন বেচো না, তো এই স্বপ্নটাই আসলে আপনার জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। শুক্লা দাশগুপ্তা, আমাদের হরবোলা, আমাদের সংগঠনের দিদি, উনি হ্যাঁ, লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দুজনের জন্য। আর আমাদের সাথে আছেন রুমানা রথি, উনি লিখেছেন বেস্ট উইশেস। কাঞ্চন মাস্তাফা, আমি যে ভুল না উনি করে হচ্ছে থাকি। আমাদের আমাদের মানে ছায়ানটের একজন শিক্ষক এবং আমার খুব কাছের একজন মানুষ, আমার খুব ভালো লাগার একজন মানুষ, কাঞ্চন আপা। আপা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপা শুভকামনা জানিয়েছেন। এরপর আছেন সোহানা আফরোজ, উনি লিখেছেন দারুণ, শুভকামনা। আহ, হ্যাঁ, আমাদের আছে, হ্যাঁ আপু, আপনারা আমাদের সাথেই আছেন, আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রাণিত করছে। এরপর আছেন রুকসানা মুমতাজ, আহ, ও, তিনিও দেখছেন, জানিয়েছেন। আসসালামু আলাইকুম আপা। আপা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, রুকসানা মুমতাজ। আমরা টেলিভিশন খুললে ওনাকে দেখতে পাই। ধন্যবাদ আপা, থ্যাংক ইউ আপা। আচ্ছা, আমাদের সাথে শুক্লাদি তো আছেনই, শুক্লাদি আবার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আছেন মোনালিসা মোনা, উনি লিখেছেন পিনু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তামান্না খান আছেন, শুভকামনা জানিয়েছেন। আচ্ছা, তো এই যে পিনু ভাই যে স্বপ্নটা যে মিশে গেছে জীবনের সাথে, যে কথাটা বলছিলেন, এবং আহ, এর পরবর্তীতে আমি আহ, সু- মূলত সোশ্যাল মিডিয়ায় জানতে পারি যে আপনি যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে যে এনলিস্টেড হয়েছেন, এবং এই সুসংবাদটি আহ, পাওয়ার পরে আপনার জীবনের সেই সেই সময়কার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, এবং যদি একটু পেছনের কথাও বলেন যে
এরপরে আসলে জীবনে কি কোনো পরিবর্তন এসেছে কিনা, বা সামগ্রিক অনুভূতিটা আসলে কেমন? আহ দারুণ দারুণ প্রশ্ন। আসলে আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের এখানে কলেজ, একটা কলেজ আছে, এই কলেজে নবীনবরণ হতো। নবীনবরণে আহ, শিল্পীদেরকে হায়ার করে নিয়ে আসা হতো হচ্ছে যখন মাইকিং করা হতো যে খুলনা বেতারের শিল্পী, হ্যাঁ, খুলনা বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী, হ্যাঁ, তখন মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি আসতো যে বেতারের শিল্পী, টেলিভিশনের শিল্পী, ওরে বাবা বিশাল একটা ব্যাপার, হ্যাঁ, এরকম একটা অনুভূতি আসতো ছোটবেলায়। তখন তো গান ওরকম শিখিনি, কিন্তু আহ, আমি গান করছি প্রায় দুই যুগের কাছাকাছি, হবে। কিন্তু আমি এত বছরেও আমি বিটিভি এবং বেতারে আমি কখনোই যে তালিকাভুক্ত হওয়ার যে প্রসেস, এটাই আমি যাইনি। আমি মনে করেছি যে না, এটা করে কি হবে, এর গুরুত্ব পরবর্তীতে আমার কাছে অতটা ছিল না। কিন্তু আহ, আমার গুরু এবং অনেক যারা শুভাকাঙ্ক্ষী আমাকে তারা বলেছে যে এনলিস্টেড হয়ে থাকলে ভালো, এটা এটা একটা অন্যরকম পরিচয়, হ্যাঁ। তো আমিও চিন্তা করলাম যে না, আমার যারা জুনিয়র আছে অনেকেই, যাদেরকে আমি শিখিয়েছি, আমার আমার কাছ থেকে যারা শিখেছে, তারা অনেকেই টেলিভিশন এবং বেতারের ভালো গ্রেডের, বিশেষ গ্রেডের শিল্পী। তো চিন্তা করলাম যে যাই আমিও এই অবেলায় আমিও যাই দেখি। তো যেয়ে দেখি যে ওখানেও অনেক আমার ছাত্রছাত্রী আছে, তারা পরীক্ষা দিচ্ছে, তো ওদের সাথে পরীক্ষা দিলাম। তো আমি রেড বিটিভিতে একবার পরীক্ষা দিয়েছি, বেতারে একবার দিয়েছি, এবং প্রথমবারে আমার চান্স হয়ে গেছে আর কি, আমি ওখানকার তালিকাভুক্ত হয়েছি। তো এটা শোনার পর অবশ্যই একটা মনের ভিতর থেকে ভালো লাগে যে আমি এত বছর ধরে গান করেছি, আমার একটা পরিচয়, একটা স্বীকৃতি মিলল এখানে, একটা সরকারি জায়গা। এবং এখানে গেলে কিন্তু এখানে গান করলে খুব বেশি টাকা বা অর্থ ওইভাবে কিছু নাই, হ্যাঁ। দেখা গেল যে আমি যে আমার যাতায়াতে তার চাইতে বেশি খরচ হয়ে যাবে। কিন্তু এটা তো আসলে টাকা পয়সার জন্য তো মানুষ গান করে না, মানুষ গান করে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, হ্যাঁ। যদি অর্থের পিছনে উম, ছুটতাম তাহলে হয়তো গান করা হতো না, অন্য কিছু করতাম। নিশ্চয়ই একটা ভালো একটা ব্যাপার যে আহ, ভালো লাগে যে আমি বিটিভি এবং বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী, এটা আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগার একটা ব্যাপার। আচ্ছা, ধন্যবাদ পিনু ভাই। তো যেটা বলছিলাম যে এই যে আপনি আপনার পেশা হিসেবে যে মিউজিককে বেছে নিয়েছেন, তো এই পেশা হিসেবে যদি মিউজিকের কথা বলি, যে যারা এখন আমাদের নবীন প্রজন্ম আছে যারা শুনছে, তারা যদি এখন মিউজিকে আসতে চায়, কারণ আসলে স্বপ্নটা যত বড়ই হোক, আপনি পেশা পেশাগত একটা, যদি কি বলে যে একটা নির্ভরতার জায়গা যদি না থাকে, সেক্ষেত্রে আসলে ওই স্বপ্নটাকে হয়তোবা অতদূর আঁকড়ে ধরে রাখা যায় না। তো সেই দিক থেকে আসলে মিউজিক যদি কেউ শুরু করে বা হয়তো করছে এখন প্রাথমিক পর্যায়ে, তো এখন সেইটাকে পেশা হিসেবে কতদূর নিয়ে যেতে পারে এই বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে, যদি একটু আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা যদি একটু বলেন। আসলে আমি একটা কথা বলবো, সেটা হলো যে মানে বাস্তব একটা কথা, সেটা হলো আমাদের এখন দেশে কিন্তু কেউ আহ, গান শোনে না, কেউ টাকা দিয়ে কেউ গান শোনে না, হ্যাঁ। দেখা গেল যে এখানে যদি আম, একটা শিল্পীর রয়্যালটি ইনকাম থাকতো, বা যতবার গানটা প্রচার হবে শিল্পী একটা পাবে, বেনিফিট পাবে। কিন্তু হচ্ছে কি, আমাদের অজস্র গান গুগলে আছে, ফোনে সেভ করা আছে বিভিন্নভাবে। এখন কিন্তু কেউ সিডি কেনে না, হ্যাঁ, সিডি কেনে না। গান আমি ইউটিউবে সার্চ করলে আমি সব শিল্পীর আমি গান শুনতে পারবো, আমার মেগাবাইট খরচ হবে। তো এই যে যে শিল্পীরা এত পরিশ্রম করে, এত সাধনা করে, এত অর্থ ব্যয় করে যে আহ, গান শিখছে, তো এটা তো আমাদের দেশে এই গান শিখে
ওই রকম কোনো আর্থিক কোনো হচ্ছে না, হয় হচ্ছে কিরকম যে যারা উম, হয়তো অনেক নাম করা শিল্পী যেমন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এই 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 ধরনের শিল্পী, জেমস, তারপরে বড় বড় শিল্পী যারা স্টার তারকা শিল্পী, তাদের একটা ব্যাপার আছে। আহ, উম, তাই ছাড়া ওরকম কিছু নেই। কিন্তু আহ, আমাদের দেশে গান করবে, গান অবশ্যই খুব ভালো এবং মানুষের মানুষকে ভালো রাখার, সমাজকে ভালো রাখার জন্য অবশ্যই গান করবে। কিন্তু আমাদের দেশে তো শুধু গানের উপর নির্ভর করে আসলে বেঁচে থাকা, টিকে থাকা মুশকিল। হ্যাঁ, তাকে অবশ্যই একটা চাকরি করতে হবে। মানে আমি এরকম শুনেছি যে ইন্ডিয়াতে আহ, একজন কবিতা লেখে। হ্যাঁ, মানে প্রচুর কবিতা লেখে। তো আমাদের বাংলাদেশ থেকে একজন গিয়েছে, যে বলছে যে আচ্ছা তোমার জামাই ছেলে কি করে, তা বল তা ওর ওয়াইফ বলছে যে ও তো কবিতা লেখে। হ্যাঁ, তো আমাদের দেশ থেকে যে গিয়েছে সে খুব চোখ বড় বড় করে তাকিয়েছে যে কবিতা লেখে, করেটা কি, সে আসলে করেটা কি। তখন তখন ওই মেয়ে বলছে, ওই তার ওয়াইফ বলছে, কেন কবিতা লেখা কি কাজ না? ও তো অনেক ভালো কবিতা লেখে এবং ওর কবিতা পত্রিকায় ছাপা হয়। হ্যাঁ, আহ, এইসব আর কি। তো আমাদের আহ, দেশের যে লোকটা সে বলছে আসলে ও করেটা কি, অর্থাৎ ও কি চাকরি করে, ওর ইনকাম সোর্স কি। হ্যাঁ, তো এটা এটা আমাদের দেশে অনেক বড় ব্যাপার যে আমি যতই টিভির শিল্পী হই, যতই আমি রেডিওর শিল্পী হই, এটা আমার একটা জগৎ, একটা ভালো লাগার জগৎ, একটা প্যাশনের জায়গা। কিন্তু আমি আসলে করিটা কি? হ্যাঁ, তো আমার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, আমার সমাজ, আমার শ্বশুর বাড়ির লোক, আমার নিজের ফ্যামিলির দেখা গেল যে ও করে কি, ও গান করে, ও আসলে কিছুই করে না, ও আসলে গান করে। তো এই জন্য কি হচ্ছে, আমার যেই বেতনই দিক, যেই স্যালারি দিক, আমার একটা চাকরি করতে হবে। আসল কথা হচ্ছে চাকরি করতে হবে, এটাই আমার পরিচয়। এরপরে আমি গান করি না নাচ করি নাকি অভিনয় করি না আবৃত্তি করি, সেটা আসলে আলাদা ব্যাপার। তো গানটাকে, শুধু গানটাকে ক্যারিয়ার হিসেবে ওইভাবে নেওয়া যাবে না। তবে দেখা গেল যে আমাদের আহ, দেশের শিক্ষা ব্যবস্থা, যেমন সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে গান করে একটা স্টুডেন্ট কিভাবে, দেখা গেল যে সে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে সে কোনো সাবজেক্ট পাচ্ছে না, শেষে সে সঙ্গীত পাচ্ছে। দেখা গেল যে ওর 14 গোষ্ঠীর কেউ গান করেনি, কিন্তু ওকে সঙ্গীতে দিচ্ছে। এই যে যে একটা ব্যাপার, অধিকাংশই দেখা গেল যে উম, তাদের চিন্তা যে আমি সঙ্গীতে পড়বো, একটা ফার্স্ট ক্লাস পাবো, বিসিএস দিব, আমি দেখা গেল যে আমি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হবো, আমি প্রশাসনে যাব বা আমি পুলিশে যাব, এইরকম টেন্ডেন্সি থাকে। আর কিছু আছে অল্প কিছু, তারা গানটা শেখার চেষ্টা করে এবং বিভিন্ন গুরুর শরণাপন্ন হয় বিভিন্ন জায়গায়, এবং ছায়ানটে ভর্তি হয়, বিভিন্ন জায়গায় তালিম নিয়ে তারা গানটা করে। ম্যাক্সিমামই হচ্ছে উম, গানের মানুষ না। কিন্তু আসলে হওয়া উচিত কি, যে যে হচ্ছে গানটাকে জীবনের লক্ষ্য হিসেবে নিতে চায়, গানটাকে ধ্রুবতারা হিসেবে নিতে চায়, তাকে গানে দেওয়া হোক। হ্যাঁ, কিন্তু হয় কি, ও পড়তে যাচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, ও পড়তে যাচ্ছে ইকোনমিক্সে বা পড়তে যাচ্ছে ফিজিক্সে, না পেয়ে শেষে মিউজিকে বা সংস্কৃত পালি কিছু একটা দিচ্ছে। তো এখানে শিল্পী তৈরি হবে কি? তবে হ্যাঁ, এইখান থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড হবে, ওদের একটা ভবিষ্যৎ আছে যে ওরা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে থাকতে পারে। তারপরে পিএইচডি করে, এমফিল করে, পিএইচডি করে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে যদি টিচার হতে চায়, হ্যাঁ, এইভাবে তারা ক্যারিয়ার হিসেবে নিতে পারে। কিন্তু শুধু আমি গান গেয়ে গেয়ে এটা আসলে শিল্পীদের কাছে আছে আসলে গানটা কি, যে গান করে তার কাছে গান, যে আবৃত্তি করে তার কাছে আবৃত্তি, যে অভিনয় করে অভিনয়। এরা হচ্ছে সব জায়গা থেকে সময় বাঁচিয়ে বাঁচিয়ে এইসব শিল্পে সময় দেয় এবং এটা তাদের কাছে একটা সন্তানের মতো। আমার সন্তানকে যদি আমি সময় না দিই, হ্যাঁ, আমি যদি তার তাকে প্রায়োরিটি না দিই, তাহলে তো সে তো নষ্ট হয়ে যাবে। শিল্পটা এরকম, আমার শিল্পকে আমি প্রায়োরিটি না দিলে সে তো আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আবার দেখা গেল কি, আমার সন্তানকে আমার শিল্পকে সময় দিতে যেয়ে আমি অন্যদিকে আমি সময় দিতে পারছি না। দেখা গেল আমার বাবার একটা বিজনেস আছে, বা আমার একটা
ফ্যামিলিতে কিছু কাজ আছে, কিছু দায়িত্ব আছে, হুম, বা একটা জায়গায় অনেক কাজ আছে যেগুলো আমি আমার গানের কারণে আমি দিতে পারছি না, বা ফ্রেন্ড সার্কেলে আমি সময় দিতে পারছি না। হ্যাঁ, তারা বলবে যে কি ব্যাপার, তুই বাড়ি থেকে বের হোস না, ঘটনা কি, তুই কি করিস, এরকম বলবে। আসলে আমরা যে কি করি, আমরা এই সন্ধ্যা হলে বা বিভিন্ন সময় অবসর সময় আমরা দেখা গেল একটা গান তোলার চেষ্টা করি বা একটু রেওয়াজ করি, এটা আমাদের সন্তানের মতো ভালোবেসে। তো এই গান যাতে না হারায় এই জন্য আমি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক বড় বড় চাকরিতে আমি অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, ভালো ভালো, যেগুলো ভালো স্যালারি ভালো, কারণ কি আমি জানি যে আমাকে আটকায় ফেলবে চার দেওয়ালের মাঝে। আমি চার দেওয়ালের মাঝে আমি যদি সূর্যটাই না দেখি, আমি যদি বাইরে বেরোতে না পারি, আমি যদি প্রকৃতির কাছে না যেতে পারি, আমি যদি আমার সঙ্গীত চর্চা না করতে পারি, তাহলে আমার এই একটা জীবনে আমি শেষ করতে চাই না এইভাবে আসলে। এই জন্য এই জন্য আমি গানের জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি এবং অনেক স্ট্রাগল করেছি, এখনো করছি। তো আমি বলবো যে নতুন প্রজন্ম যদি কেউ শিক্ষক হতে চায় বিশ্ববিদ্যালয়ের, বা গানটাকে ওইভাবেই করতে চায়, তাহলে হ্যাঁ, সে এইখান থেকে একটু শিখে সে ভালো একটা রেজাল্ট করে সে ইন্ডিয়া যাক, ইন্ডিয়া যে বড় বড় একটা ডিগ্রি নিক, দেশে ফিরে এসে সে ভালো একটা ইউনিভার্সিটিতে যাক, বা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সঙ্গীতের ডিপার্টমেন্ট আছে, তো ওইখানে সে ভর্তি হোক এবং সেভাবে করুক। আসলে গানটা শিখে তো আসলে আহ, এটাকে মানে আমি শিখলাম না, আমি সাধনা করলাম না, কিন্তু আমি বড় বড় জায়গায় বলে বেড়ালাম, এটা আসলে গান না। গান হচ্ছে চর্চার বিষয়, নিভৃতে চর্চা করতে হবে। মানে আগে অতীতে এমন এমন মানুষ ছিলেন যারা হচ্ছে নিভৃতচারী শিল্পী, তারা কখনো এইভাবে মিডিয়ায় গাইতেন না বা ই করতেন না, নিজের সাধনা এবং নিজের আহ, কিছু ভক্ত বা স্টুডেন্ট তৈরি করতেন, এই করতেন আর কি। Just তো ধন্যবাদ বিনু ভাই, আপনার জীবন থেকে আপনি কিছু আহ, বাস্তব ঘনিষ্ঠ কিছু আহ, নির্দেশনা দিলেন আমাদের যারা তরুণ আছেন তাদেরকে। তো আশা করছি তারা এটা থেকে একটা ভালো আউটপুট পাবে। তো আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন, আমি একটু কমেন্টের দিকে যেতে চাই। আশিক খান উনি লিখেছেন, মামা অনেক ভালো লাগলো, টিনু ধন্যবাদ মামা আশিক। অনেক সুন্দর। আচ্ছা, এছাড়া আমাদের সাথে আছেন চিরাদীপ গাঙ্গুলি, উনি একটা নজরুল সঙ্গীত শুনতে চেয়েছেন। আমি ও জানি দাদা না নমস্কার, দাদা নমস্কার। দাদার বাড়ি হচ্ছে আগরতলায়, উনি একজন প্রখ্যাত তবলা শিল্পী। হ্যাঁ, উনি আমি যখন ত্রিপুরায় গিয়েছিলাম আগরতলায়, আহ, তো উনি আমার গানে সঙ্গত করেছিলেন একটা চ্যানেলে, PV24। দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নজরুল সঙ্গীত শুনতে যাচ্ছেন আসলে, গান আজকে গল্পে সময় যাবে, মনে হয় গান শোনাবার ওরকম সুযোগ পাবো না, যদি সুযোগ পাই অবশ্যই আপনাকে শোনাবো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক, একই অনুরোধ রয়েছে। সোহানা আফরোজ আপু লিখেছেন একটা গান শুনতে চাই। তো আমি চেষ্টা করব, বিনু ভাইকে যদি প্রস্তুতি থাকে অবশ্যই একটি গান শোনার চেষ্টা করব। এছাড়া আছেন রাজিয়া কবির, লিখেছেন বিনু ভাইকে ভালোবাসা জানিয়েছেন। আহ, কাঞ্চন মুস্তফা আপা লিখেছেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলে ভালো লাগলো, স্বপ্ন সার্থক হোক। ধন্যবাদ আপনাকে। আহ, আশিক খান লিখেছেন, পিনু মামা নাম্বার ওয়ান। আচ্ছা, আহ, সোহানা আফরোজ লিখেছেন, দুজনকে অনেক সুইট লাগছে, ধন্যবাদ। সুজিত বিশ্বাস লিখছেন, গুড উইশেস স্যার। থ্যাংক ইউ স্যার। রাজিয়া কবির আপু আবার লিখেছেন, অনেক শুভকামনা দুজনের জন্য। আর আমি সম্ভবত ধারণা করছি এটি রতন রাকিবুল হাসান খোকন, উনি লিখেছেন অসাধারণ অনুষ্ঠান, ধন্যবাদ। রুকেয়া জহির লিখেছে, দারুণ আয়োজন, শুভেচ্ছা দুজনের জন্যই। এছাড়া আছেন জুবায়ের রাকিব, উনিও ভালোবাসা জানিয়েছেন। তো যেটা বলছিলাম পিনু ভাই, যে এই যে যেটা বললেন যে এই স্ট্রাগল, একটা সাধনার প্রয়োজন, যে এই গান বা একটা যে কোনো একটা শিল্প মাধ্যমকে ধারণ করতে হলে যে একটা নিবিড় একটা অনুশীলন এবং সাধনার যে একটা ব্যাপার রয়েছে। তো এটা আপনি কি মনে করেন যে মানে বর্তমান যে তরুণ আছেন যারা আসলে আহ কিছুটা ভিউ সর্বস্ব যদি আমি বলি, যে একটু স্টারডমের দিকে যেটা ঝুঁকছে, তো
তো এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে অনেকেই মানে দু একটা গান হয়তো বা কভার গান করে হয়তো বা আলোচনায় চলে আসছে, হ্যাঁ, সেই তুলনায় আমার কাছে মানে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে যারা অনেক নিবিড় অনুশীলন করছে তাদেরকে হয়তো বা আমরা ওভাবে সামনে দেখতে পাই না। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং আসলে সঙ্গীতের মূল ধারাটা আসলে কি হওয়া উচিত আপনার দৃষ্টিভঙ্গিতে যদি একটু ব্যাখ্যা দেন। সঙ্গীতের আহ, দুইটা দিক আছে। একটা হলো যারা আহ, চর্চা করে, নিয়মিত চর্চা করে, সঙ্গীত চর্চা করে, আহ, গানের সঙ্গীতের যে নিয়ম কানুন বা একটা একটা বেসিক একটা জ্ঞান, হ্যাঁ, এবং হয়তো কণ্ঠ অতটা উন্নত না, হ্যাঁ, কিন্তু বিভিন্ন চর্চার মাধ্যমে তারা ভবিষ্যতে দেখা গেল যে আহ, কিছু শিল্পী তৈরি করতে পারেন, শিল্পী তৈরি করার কারিগর হিসেবে তারা করতে পারেন। কিন্তু যারা দেখা গেল যে কণ্ঠ ভালো, দেখতে সুন্দর, চেহারা ভালো, তারপরে দেখা গেল যে আমাদের দেশে তো লবিং বলে একটা ব্যাপার আছে, বা ভালোই পেলো, সেরকম কোনো একটা সুযোগ পেয়ে গেল, সে দেখা গেল ভালো গান করলো। যেমন আমাদের দেশে অনেক শিল্পী আছে, তারকা শিল্পী, ওনারা তো আসলে ওনাদের গান আমরা শুনি, খুব ভালো লাগে, কিন্তু ওনারা কিন্তু আহ, শিল্পী তৈরি করতে পারবেন না। হ্যাঁ, শিল্পী যদি তৈরি না হয়, চারা গাছ যদি তৈরি না হয়, এক সময় দেখা গেল যে পৃথিবীতে কোনো গাছই থাকবে না। হ্যাঁ, তো আমাদের কাজ কি, আমরা যারা অনেক বছর ধরে শিখছি, এখনো শিখছি, এবং ভবিষ্যতেও শিখে যাব, মানে যতদিন গান করব ততদিন শিখবো। হ্যাঁ, তো আমাদের কিন্তু ওরকম লাইমলাইটে যাওয়ার মতো কোনো ব্যাপার না। আমরা গান করি ভালোবেসে, ভালো লাগে কেউ শুনুক বা না শুনুক, হ্যাঁ, আহ, দু একজনকে শেখাবো। সমাজে আজকে যে আগ্রাসন, হ্যাঁ, আহ, মানে বাইরের সংস্কৃতির যে আগ্রাসন, আমাদের নিজেরটা হারিয়ে যাচ্ছে। আমাদের আমাদের ছেলে মেয়েরা, আমরা আমাদের সময়টা আমরা কি করতাম, গান করতাম, খেলাধুলা করতাম, বই পড়তাম, সাঁতার কাটতাম, অনেক কিছু করতাম। কিন্তু এখনকার ছেলে মেয়েরা কি করছে, দেখা গেল যে ওই যে একটা অ্যান্ড্রয়েড ফোন, হুম, ওতে বিভিন্ন করে 10টা 15টা 20টা মেইল আইডি খুলে, হ্যাঁ, অনেক অনেক মানে তারা এই পারপাজে অনেক বেশি সময় দিচ্ছে, পড়াশুনো করছে না, চোখের সমস্যা হচ্ছে, মাথার সমস্যা হচ্ছে, হ্যাঁ, পরিবার থেকে ছিটকে পড়ছে, বাবা মায়ের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। তারা যদি আমাদের যে কবি, পঞ্চকবি, যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তারপরে ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত সেন, লালন, হ্যাঁ, হাসন, এই যে যে আমাদের শিল্পীদের গান, এগুলো তারা শুনছে না, চর্চা করছে না, কবিতা পড়ছে না। হুম, তো এর কারণে কি হচ্ছে, সামাজিক যে অবক্ষয় এটা তৈরি হচ্ছে, এবং নৈতিকতার চরম একটা বিপর্যয়। এখন আমরা বিভিন্ন সময় ফেসবুক খুললে, পত্রিকা খুললে, টিভি খুললে আমরা অনেক বড় বড় নৃশংসতা দেখতে পাই। তো গানটা কি করে মানুষকে, একটা মানুষ অনেক বেশি যদি নৃশংস হতো, অনেক বেশি আহ, মানে তার মানসিক ব্যাপারগুলো, মানে মানবিক ব্যাপারগুলো উম, অনুন্নত থাকতো, সে কি করবে, সে একটা কোনো একটা সাহিত্য বা সঙ্গীত, কোনো একটা এরকম কিছু একটা চর্চা করতে করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, বলতে বলতে, তার ভিতরে একটা নম্রতা, ভদ্রতা, তারপরে মানবিকতা, হ্যাঁ, এই মানবিক গুণগুলো তার ভিতর আস্তে আস্তে বেড়ে উঠতো। তাহলে কি হতো, হ্যাঁ, আমি একটা সময় স্কুলে যখন পড়তাম, আমি কিন্তু পাখি মারতাম, এয়ার গান দিয়ে আমি পাখি মারতাম গা। তো আস্তে আস্তে যখন আমার ভিতর বোধ আসলো যে আসলে এই যে যে আমি পাখিটা মারছি, এই পাখিটার তো বাসায় বাচ্চা থাকতে পারে, হয়তো ওর মা খাবার খাবার নিয়ে আসা, খাবার খাবারের জন্য বাইরে আসছে, কেউ যদি ওকে গুলি করে মেরে মেরে ফেলে, তাহলে বাসায় যে দুটা বাচ্চা থাকবে, ওদের কি অবস্থা হবে, ওরা তো না খেয়ে মরে যাবে মায়ের অপেক্ষায় অপেক্ষায়। তো অনেক ব্যাপার, এইগুলো আমাকে আস্তে আস্তে নাড়া দিতে থাকলো, এবং আহ, আমার ভিতর আগে যে জিনিসগুলো ছিল, সেগুলো ধুয়ে মুছে চলে গেছে অনেকটা। হ্যাঁ, আমার ভিতর যে রাগ নেই তা না, অবশ্যই রাগ আছে, মানুষ হিসেবে আমার ভিতর রাগ থাকবে, ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে, কিন্তু আমি কতটা মানবিক হতে পারলাম, হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। সঙ্গীত সঙ্গীতটা মানুষকে
অনেক বেশি মানুষ করে তোলে। হ্যাঁ, একটা আমি একটা কবিতায় শুনেছি যে আমি যে হরবোলায় আমি আসা যাওয়া হরবোলায় আমার অনেক দিনের সম্পর্ক। আমাদের শ্রদ্ধেয় মজুমদার বিপ্লব দাদা, ওনার ওনার কথা, ওনার আবৃত্তি, ওনার ওই হরবোলায় থাকার সুবাদে আমি অনেক আবৃত্তিকার, অনেক সাহিত্যিক, অনেক শিল্পী, অনেকের সাথে আমার পরিচয় হয়েছে এবং চলাফেরা আছে। তো আমি একটা কবিতা শুনেছিলাম যে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। হ্যাঁ, যে কবিতা শুনতে জানে না সে নদীতে সাঁতার কাটতে জানে না। এই যে যে বিষয়গুলো, হ্যাঁ, তার মানে কবিতা, কবিতা তো এমন একটা আবৃত্তি, এটা এমন একটা শিল্প যেখানে কোনো সারগাম নাই, কোনো নাই, মানে কোনো বাদ্যযন্ত্র নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এটা এটা করা আমার মনে হয় যে অনেক বড় একটা কঠিন কাজ। সেই কাজগুলো মানুষ কিভাবে কথা বলে, কিভাবে আবৃত্তি করে, আমরা মুগ্ধ হয়ে শুনি। হ্যাঁ, তো এই যে গান, এগুলো আসলে এই কারণেই করা এখন। গান তো আমাদেরকে মানে অনেক বেশি মানুষ হতে শেখায়। আচ্ছা, আমি আমরাও মনে হয় মুগ্ধ আমি হয়ে মনে হয় শুনছিলাম। প্রসঙ্গ থেকে বেরিয়ে গেছি কিনা, ট্র্যাক থেকে বেরিয়ে গেছি কিনা। আচ্ছা আচ্ছা। না, ঠিক আছে পিনু ভাই, কোনো সমস্যা নেই। আমরাও আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা। আমি আশা করছি দর্শকরাও একমত হবে। তো এর মধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। খালিদ আহমেদ, উনি লিখেছেন, পিনু সফলতা কামনা করি, আহ, সুযোগ পেলে তোমার পছন্দের একটা উনি গান শুনিয়ে দিও, খালিদ খালি আহমেদ, গলায় উনি বলো। হচ্ছেন কানাডায় থাকেন, আমাদের খুব প্রিয় একজন ভাই, কাছের মানুষ। শুভকামনা ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এই অনুরোধটি আমিও ভাইয়ের কাছে রাখবো, যদি সম্ভব হয় একদম শেষ অনুষ্ঠানের শেষে আমরা আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। এছাড়া জহির রায়হান লিখেছেন, দারুণ মুহূর্ত, দুজন কাছের মানুষ একই ফ্রেমে, শুভকামনা জানাচ্ছি। হ্যাঁ, আপনিও অনেক আমাদের কাছের অনেক মানুষ। কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ। তো মোটামুটি আমরা আপনার সাধনার অনেকটুকুই জানতে পারলাম আজকে। তো সবশেষে আপনি যদি যারা নতুন প্রজন্ম আছে যারা গান শিখতে চায়, তাদের উদ্দেশ্যে যদি খুব সংক্ষেপে যদি কিছু নির্দেশনা দেন যে কিভাবে তারা শুরুটা করতে পারে, গানের শুরুটা কিভাবে করা যায়। খুবই ভালো প্রশ্ন। গানের শুরুটা করতে হলে প্রথম যেটা লাগবে তার হচ্ছে ধৈর্য, তার হচ্ছে গানের প্রতি মানে কি পরিমাণ ভালোবাসা, এটা আমি আসলে পরিমাণটা বলতে পারবো না। যে আহ, মানে হারমোনিয়াম নাই, তবলা নাই, কোনো কিছু নাই, আমার অন্য গ্রামে যে আমি সেটা ম্যানেজ করব, এবং দেখা গেল যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমি কখন হারমোনিয়াম পাবো সিরিয়াল, হ্যাঁ, এটা নিয়ে আমার চর্চা করতে হবে। হ্যাঁ, তো গান শিখতে হলে আসলে গানের প্রতি অনেক বেশি প্রেম না থাকলে, অনেক বেশি ভালোবাসা না থাকলে, ধৈর্য না থাকলে গান শেখা যাবে না। দুই, এটা থাকতে হবে। আর দুই হচ্ছে বাসায় একটা হারমোনিয়াম রাখতে হবে, এবং সেই হারমোনিয়াম বাজিয়ে শেখা বা গানটা যে প্রপার ওয়েতে শেখার জন্য একজন শিক্ষক, একজন টিচার রাখতে হবে। সেটা এখন যেহেতু করোনা কাল, এখন তো ওইভাবে টিচার পাওয়া যাবে না, কিন্তু অনলাইনে তারা শিখতে পারে। আমরা যেরকম অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি প্রত্যেক দিন আমি 4টা 5টা করে ক্লাস নিচ্ছি, গুগল ক্লাসরুম, গুগল মিট, এভাবে। তো এভাবে শেখা যায়। যদি কেউ আহ, কোনো টিচারকে বলে যে আমি এরকম শিখতে চাই, আপনি আমার জন্য ক্লাস অ্যারেঞ্জ করেন, তখন দেখা গেল যে সেই টিচার তাকে কোনো একটা সময় বেঁধে দিয়ে সপ্তাহে 1 দিন 2 দিন 1 ঘন্টা করে সময় দিল, সারগামি করলো, এবং বিভিন্ন ভাবে এভাবে করতে পারবে। ধন্যবাদ পিনু ভাই। সোহানা আফরোজ আপা লিখেছেন যে কথাগুলো অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তো পিনু ভাই, যেহেতু অনেকেরই অনুরোধ আছে, তো আমি জানি না আপনার প্রস্তুতি কিরকম আছে এখন। তো আমিও আসলে অনুরোধ জানাচ্ছি যে আমরা একটা গান দিয়ে আপনার আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই, আপনার একটি গান দিয়ে। এ তো গান, যখন কেউ আমাকে বলে যে একটা গান শুনতে চাই, তখন আমি চিন্তা করি যে কি ধরনের গান শুনবে। আমি মেইনলি হচ্ছে আমি রবীন্দ্রসঙ্গীত গাই।
আর নজরুলও শিখেছিলাম কিছুদিন, কিন্তু টিচার হতে গেলে সবই পারতে হয়। হ্যাঁ, আমি যেমন পল্লীগীতি, ফোক গান আমি গাই না, কিন্তু দেখা গেল যে কেউ শিখতে চাইলে আমি শেখাতে পারি। তো কেউ যদি বলে যে একটা গান শুনতে চায়, তখন আমার মনে অনেকগুলো প্রশ্ন আসে। প্রথমে বলে যে প্রশ্ন আসে কি গান, সেটা কি রবীন্দ্র নাকি নজরুল নাকি আধুনিক নাকি অন্য কিছু। এরপরে অডিয়েন্সের কোনো পছন্দ আছে কিনা, এরকম কয়েকটা প্রশ্ন আসে। তো গান আমি রবীন্দ্রনাথের গান আমি আমি যদি সারা রাতও গাই শেষ হবে না, কারণ কি প্রায় 1000 দেড়েক গান আমার মুখস্থ আছে। তারপর নজরুলের গান আমার শখানেক প্রায় জানা আছে, আধুনিক গান জানা আছে। তো কি গান গাইবে, সামনে যেটা পড়ে সেটাই শোনাতে হবে। তো আমাদের চিরদীপ গাঙ্গুলি, চিরদীপ দাদা আমার হ্যাঁ, বলেছিলেন দাদার যে এক নজরুলের নজরুল সঙ্গীতের নজরুলের গান শুনতে চায়। হ্যাঁ, অনুরোধ আমি ছিল। পুরোটা শোনাবো নাকি অর্ধেক অর্ধেক করে কয়েকটা শোনাবো? না, আমরা পুরোটাই শুনি, আমরা পুরোটাই শুনি। বনের পাখি রে, কে চিনে রাখে বনের পাখি রে, কে চিনে রাখে গান হয়ে অবসান, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা উড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে শত প্রদীপের ভালোবাসো মোর যে কাকালতা রাখি যায় ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে, বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান, ভালোবাসো মোর গান। একটা নজরুলের গান শোনালাম, যদি সুযোগ থাকে সময় থাকে তাহলে অন্যান্য গান শোনানো যাবে। আর নজরুলের গান গাওয়ার আর একটা ব্যাপার আছে। তো এই আমাদের 27 আগস্ট গেলে হচ্ছে নজরুলের মানে এই দিন তো মানে অনেক মানুষ আমরা নজরুলের গান কবিতা আমরা ফেসবুকে পেয়েছি। হ্যাঁ, তো নজরুলের সম্মানে আমি গানটা শুনেছি।
সেটাই, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস গেল। তো এর মাঝে আমাদের সাথে আবার সংযুক্ত হয়েছেন মোনালিসা মোনা। উনি লিখেছেন, রবিবাবুর গান আপনি অসাধারণ করেন। এছাড়া ইরাবতী ঢালি লিখেছেন, বা তো যেহেতু রবিবাবুর কথাটা আসলোই, আর কাজী নজরুলের গান যেহেতু আমরা শুনলাম, তো একটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক বিনু ভাই। ওকে। একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। ওকে। রবীন্দ্রনাথের কোন গানটা করব ভাবছি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায় সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায় সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলি চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তো প্রথমে আমাদের অনেক স্নেহের অফি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এত সুন্দর একটা আমাকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন সাজিয়েছো। আর যারা এতক্ষণ ধরে আমাদের গান এবং গল্প অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন ধৈর্য ধরে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিনু ভাই। আমাদের সাথে শেষ মুহূর্তে ইরাবতী ঢালি উনি ছিলেন, উনি লিখেছেন বিনু শুনছি। ধন্যবাদ ইরাদি। অনেকদিন পর শুনছি। ইরাদি হচ্ছে আমার ছায়ানটের হচ্ছে ক্লাসমেট, আমরা একসাথে গান করেছি, খুব ভালো গান করে ইরাদি। ধন্যবাদ ইরাদি। আচ্ছা, ইরাবতী দিদি আপনাকেও ধন্যবাদ, এবং এর সাথে সাথে আমাদের যত দর্শক শ্রোতা আজকে পুরো অনুষ্ঠানটিতে ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বিনু ভাইকেও
অনেক অনেক ধন্যবাদ আমার এই আমন্ত্রণ রক্ষা করবার জন্য। তো সবার উদ্দেশ্যে আরেকটু আমন্ত্রণ জানিয়ে রাখবো, যেটা বরাবরই বলে থাকি, যে আগামী রবিবার ঠিক রাত 9টায় একই সময় আমার প্রোফাইল থেকে এর পর সানডে লাইভ এট 9 PM এর পরবর্তী পর্বটি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানটিতেও আপনাদের সবাইকে সাথে পাবো, পাশে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।